রায়ের থেকে অনির্বাণের মধ্যে সংক্রমণ হওয়া থেকে বিরত রাখার জন্য অনির্বাণকে রায়ের সঙ্গ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণের মাকে অনির্বাণ বলতে থাকে যে মা, রায়ের অনেক বড় একটা মরণ ব্যাধি রোগ হয়েছে, ওর ভেতরে একটা রোগ বাসা বেঁধেছে, আর সেটার নাম হলো গিয়ে ব্রেন টিউমার। আর ও ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছে, আর যাই বলো না কেন ও এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমি এই সময় আর যাই হোক না কেন ওর উপরে পুরো অ্যাটেনশনটা দিতে চাই। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা অনির্বাণের প্রতি কনসার্ন হয়ে বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমাকে এখন যে কথাটা বলতে চাচ্ছি তোমার হয়তো বা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু মা তো মায়ের মন যেটা বলে আমি সেটা তোমাকে বলছি, মানা না মানা তোমার উপরে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে অনির্বাণ, এই সময়টা তুমি রায়ের 1 মিনিটের জন্য রায়কে একা ছাড়বে না, কারণ এই সময়টা রায়ের পাশে থাকার কথা তোমার, নাকি এখানে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তুমি বাবা হয়ে কী সব কুবুদ্ধি দিচ্ছ ওকে বলো তো। শোন অনির্বাণ, তুই বরঞ্চ একটা কাজ কর, রায়কে যত ধরনের সহযোগিতা করা যায়, আর্থিক সহযোগিতা থেকে শুরু করে মেন্টাল সাপোর্ট সব কিছু দেখি না, তা সত্ত্বেও বাবা তুই বরঞ্চ ওর থেকে একটু দূরত্ব বজায় রাখ, কারণ আমি চাই না যে ওর থেকে কোনো রকম কোনো সম্পর্ক ওর মধ্যে হোক, কারণ ওর রোগটা যদি তোর মধ্যে ছড়িয়ে যায় তাহলে তো আমরা আর তোকে হারানোটা মোটেও আমরা সহ্য করতে পারবো না, কারণ তুই আমাদের একমাত্র সম্বল, একমাত্র সন্তান, তুই এটা ভুলে গেলে কী করে চলবে। তুই, আমি মানছি তুই স্বামী হিসেবে রায়ের প্রতি যত রকমের আর তোর দায়িত্ব কর্তব্য হচ্ছে সেই সকল জিনিস তুই পালন কর, কিন্তু সেটা তো দূরে থেকেও পালন করা যায়, তাই না? তুই বরঞ্চ নিজেকে ওর থেকে দূরে করে নে। তখন একথা শোনা মাত্র অনির্বাণ বলতে থাকে যে মা, তুমি এতটা পাষণ্ড কী করে হয়ে গেলে বলো তো। দেখছো যে মেয়েটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ওর এক একটা দিন এক একটা বছরের মতন করে কাটছে, তা সত্ত্বেও সেই মেয়েটার সাথ আমি এখন ছেড়ে দেবো জাস্ট বিকজ সে এত বড় একটা রোগে আক্রান্ত হয়ে গিয়েছে। এটা বলে তো আমরা অগ্নি সাক্ষী করে জন্ম জন্মান্তরের জন্য একে অপরের হাত ধরিনি মা, আমি এত তাড়াতাড়ি ওর দিক থেকে মুখ কী করে ফিরিয়ে নিই বলো তো, এটা তো তাহলে বেইমানি করা হবে, তাই না? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে মা, তুমি যাই বলো না কারণ আমি রায়ের সাথে বিশ্বাসঘাতকতা অন্তত করতে পারবো না, অ্যাটলিস্ট এই টাইমে তো কোনো দিনও না। ওদিকে অনির্বাণের বাবা বলতে থাকে যে দেখো সোহিনী, তুমি যেটা বলছো না সেটা আর যাই হোক না কেন একটা পাষণ্ডের ব্যবহার বলেই কাম্য হবে, এর থেকে বেশি কোনো কিছু না। তুমি ছেলেটাকে এটা কি করে কোন মুখে বলছো বলো তো, তোমার লজ্জা হচ্ছে না? তোমার এখন যদি কোনো কিছু হয়ে যায়, আমি যদি তোমার সঙ্গ ছেড়ে দিই, তখন এই জিনিসটাকে তোমার ভালো লাগবে? তাহলে তুমি সেই মেয়েটার সাথে এই অন্যায়টা কী করে করো বলো তো। এখন ওর এই সিচুয়েশনে ওর হলো কি সবথেকে বড় মেন্টাল সাপোর্ট, আর এই সিচুয়েশনে যদি না থাকে তাহলে সেটা কী করে হয়? যতই ও টাকা পয়সা দিয়ে ওকে হেল্প করুক না কেন, এমন তো না যে ওর পরিবারে কেউ নেই, ওর পরিবারে যথেষ্ট লোক আছে, সকলে মিলে ওকে অবশ্যই মেন্টালি সাপোর্ট দিবে, কিন্তু তার শর্ত হাজব্যান্ডের সাপোর্ট তো অন্য কেউ পূরণ করতে পারবে না, তাই না? ওদেরকে অনির্বাণের মা বলতে থাকে যে তোমরা সকলে মিলে আমাকে ভুল বুঝছো, আমি তো একবারও বলছি না যে রায়ের কাছ থেকে ওকে মুখ ফিরিয়ে নিতে, আমি শুধু বলছি যে রায়ের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে। যেমন কি রায় যে রুমে থাকছে সেই রুমে না থেকে অনির্বাণ গেস্ট রুমে থাকুক না হয়, যাতে অনির্বাণ সুস্থ থাকে, আমি সেটার কামনাই তো করছি মা হিসেবে। আমার এটা বলাটা খুব বেশি অন্যায় হয়ে গেল? আর রাইকে সুস্থ হয়ে দাঁড়াক রাই, আমি তো সেটাই চাই। আমি তো একবারও বলিনি যে রাই অসুস্থই থাকুক বা ও মারা যাক, কিন্তু যেখানে কিনা আমরা সকলে মিলে জানি যে এই প্রাণঘাতী রোগটার মধ্যে কেউ কোনোদিনও ফিরে আসে না, তাহলে আমরা কী করি এটা করতে দিই? তখন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব